আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? কেমন আছো? স্যার ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ। ওকে, সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে স্ক্রিন শেয়ারিং এর স্যার আপনার বাড়ি আলীকদম না? হ্যাঁ, কেমনে জানো? স্যার আমরা কিছুদিন আগে আলীকদম গেছিলাম তা আলী শোরুমে। তাই নাকি? আমার বাড়ি যে আলীকদম কে বলেছে? স্যার আমার ফেসবুক আইডিতে দেখছিলাম যে। তাই নাকি? ঠিক আছে। তো কেমন লেগেছে আলীকদম? সুন্দর লেগেছে? জি স্যার। হুম? জি স্যার সেগুলো সুন্দর লেগেছে। তাই নাকি? ঠিক আছে। আমি থাকা অবস্থায় গেলে তো তোমাদেরকে দাওয়াত দিতাম আমাদের ঘরে। হুম? ঠিক আছে। দেখো তো আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে। স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের ক্লাস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ক্লাস নিচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষক হামিদুর রশিদ জাবেদ। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রথম অধ্যায় ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। লেকচার 2। আমরা কি সবাই বিজিএস বই পড়ছি? তো স্যার, ইয়েস স্যার। স্যার পাই নাই। আচ্ছা, অনেকে নাকি স্যার পাই নাই। বিজিএস বই পাই নাই। যারা পাও নাই যোগাযোগ করে দেখো বই আসছে কিনা দেখো। আমাদের ক্লাস স্যার বই পাইনি আমি। আচ্ছা, অফিসে ফোন করে দেখিও অথবা তোমাদের ক্লাস টিচারের মাধ্যমে জেনে নিও। ওকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ ও ব্রিটিশ শাসনের প্রভাব। আমরা প্রথম অধ্যায়ের 6 নাম্বার পেজে আছি। তোমাদের যাদের বই আছে বই সামনে রাখতে পারো। প্রথম অধ্যায়ের 6 নাম্বার পেজ। ওকে, গেছি স্যার। ঠিক আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ও ব্রিটিশ শাসনের প্রভাব। ওকে। বাণিজ্য বিস্তারের যুগে ইউরোপের প্রভাবশালী নৌশক্তির অধিকারী দেশগুলো সম্পদের সন্ধানে বহির্বিশ্বে বেরিয়ে পড়ে। ওকে, যাদের নৌশক্তি আছে, যাদের বিভিন্ন লঞ্চ আছে, স্টিমার্স আছে, জাহাজ আছে পানির, ওসব নৌশক্তির সাহায্যে কি করে বাণিজ্যের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বেরিয়ে পড়তো ওই সময়। ওকে, তাদের অধিকাংশের লক্ষ্য ছিল পূর্ব দেশসমূহ, বিশেষ করে ভারতবর্ষ।
ওকে, তাহলে ইউরোপের বিভিন্ন দেশরা নদী পথে আহ, বাণিজ্য করতে ব্যবসা করতে আসতো, বিশেষ করে ভারতে। এই উদ্দেশ্যে 1600 সালে ইংল্যান্ডে স্থাপিত হয় দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে 1600 সালে, 1651 সালে হুগলিতে এবং 1658 সালে কাশিম বাজারে তারা বাণিজ্য কুঠি স্থাপন করে। ওকে, বাণিজ্য কুঠি মানে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা অফিসের মতো করে। ওকে, ব্যবসা বাণিজ্যের একটা অফিস, যেটাকে এখানে বাণিজ্য কুঠি বলা হচ্ছে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1630 সালে বাংলায় প্রবেশ করলেও ইংরেজ কোম্পানির সাথে টিকে থাকতে না পেরে কিছুকাল পরে তারা ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার দিকে চলে গেছে। ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে ফরাসিরা 1664 সালে বাংলায় প্রবেশ করে এবং চন্দননগরের চৌচুড়ায় শক্ত ঘাঁটি গড়ে তোলে। এটা একটা জায়গার নাম, চন্দননগরের একটা জায়গার নাম। তবে ইংরেজদের সাথে 3 দফা যুদ্ধে তারা হেরে গিয়ে প্রায় 100 বছরের বাণিজ্য গুটিয়ে ইন্দো চীনের দিকে চলে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে যে তারা যে প্রথম দিকে বাংলায় বা ভারতবর্ষে বাণিজ্য করতে আসতো, ইংল্যান্ডের সাথে তাদের সংঘর্ষ হতো। ইংল্যান্ড কাউকে কি করতে দিত না, এখানে থাকতে দিত না। ফ্রান্সকে বা অন্যান্য দেশকে থাকতে দিত না, তাদের সাথে বিভিন্ন সংঘর্ষে লিপ্ত হয়ে বিভিন্ন যুদ্ধে তাদেরকে পরাজিত করে তাদেরকে তাড়িয়ে দিত। দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে এদেশে তাদের প্রতিপত্তি বাড়িয়ে নবাবের দরবারে প্রভাব বিস্তারের মতো ক্ষমতা ভোগ করতে শুরু করে। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর ক্ষমতার উত্তরাধিকার নিয়ে নবাব পরিবার এবং রাজপ্রাসাদের অভিজাতদের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হয়, কোম্পানির কর্তারা এই সুযোগ নিতে ভুল করে। অর্থাৎ নবাব পরিবারের মধ্যে যে সিংহাসন নিয়ে একটা প্রবলেম হয়, একটা দ্বন্দ্ব হয়, ওই দ্বন্দ্বের মধ্যে তারা চেয়েছে তাদের প্রভাবকে বাড়িয়ে দিতে, কাজে লাগাতে। নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার খালা খোরশেদি বেগম, মীর জাফর এবং মীর কাসিম সহ রাজদরবারের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং অভিজাত জগৎ শেঠ ও রাজবল্লভদের মতো তৎকালীন ধনী অভিজাতদের একটি অংশ ষড়যন্ত্রে লিপ্ত হলে ইংরেজ বণিকরা তাদের সাথে যোগ দেয়। তো নবাব পরিবার, আমরা নবাব সিরাজউদ্দৌলার গল্প পড়েছি, গল্প না আসলে ইতিহাস পড়েছি, ক্লাস 5 থাকতেও পড়েছি যে নবাব সিরাজউদ্দৌলা যখন তার নানা যখন তাকে নবাব বানিয়ে দেয়, তখন তার খালা খোরশেদি বেগম, খালাতো ভাই এবং অন্যান্য রাজ পরিবারের বিভিন্ন ব্যক্তিবর্গ, প্রভাবশালী ব্যক্তিবর্গ কি করে নবাবের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র তৈরি। এই সুযোগে মাদ্রাজ থেকে সৈন্যবাহিনী এসে ইংরেজ সেনাপতি ওয়াটসন এবং ক্লাইভ কলকাতা দখল করে নেয়। যখন নবাব পরিবারের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা সিংহাসন দখলের নিয়ে ওরা ব্যস্ত, ওই সময় কি করে ইংরেজরা সেনাপতি এনে বিভিন্ন সৈন্যবাহিনী এনে সেনাপতি কলকাতা দখল করে নেয়। ওই সেনাপতির নাম ওয়াটসন ও ক্লাইভ। এরপর নবাবের রাজধানী মুর্শিদাবাদ দখল করতে ক্লাইভ পলাশীর আম্রকাননে উপস্থিত হয়। 1757 সালের 23 জুন পলাশী যুদ্ধে প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পরে মীর জাফরকে নবাব বানালেও মূল ক্ষমতা থাকে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের হাতে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি কি 1757 সালে 23 জুনে একটি যুদ্ধ হয়, যুদ্ধের নাম হচ্ছে পলাশী যুদ্ধ। কারণ পলাশী নামক একটা প্রান্তরে এই যুদ্ধ হয়। এই পলাশী যুদ্ধে নবাবের যে সেনাপতি মীর জাফর কি করে নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে, যার কারণে নবাব পরাজিত হয়। পরে নবাবকে নির্মমভাবে হত্যা করা হয়। নবাব হত্যা করার পরে বাংলার ক্ষমতা 200 বছরের জন্য ইংরেজদের হাতে চলে যায়। Okay. শেষ পর্যন্ত 1765 সালে ক্লাইভ দিল্লির সম্রাটের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেসব ইনফরমেশন আছে ইনফরমেশন গুলো আন্ডারলাইন করে পড়ে ফেলবো। আমাদের সামনে একটা এক্সাম হবে, কুইজ এক্সাম। ওকে, কুইজ টেস্টটা হয়, তোমরা আগে থেকে যারা ছিলা তারা জানো যে এমসিকিউ পরীক্ষা হয় 50 নাম্বারের, যেমন বিজিএস 50 নাম্বার। কেমন, তোমাদের সামনে আগামী মাসে একটা কুইজ পরীক্ষা হবে। প্রথম অধ্যায় থেকে ওখানে অনেক প্রশ্ন থাকবে, তোমরা প্রথম অধ্যায়টি ভালো করে এমসিকিউ এর জন্য পড়ে ফেলবো, আন্ডারলাইন করে। ওকে স্যার। ওকে, Yes, sir. দিল্লির সম্রাট শাহ আলমের নিকট থেকে দেওয়ানি লাভের পর বাংলার নবাবকে বৃত্তিভোগীতে পরিণত করে ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করে। দ্বৈত শাসন হচ্ছে একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলার উপর শাসন এবং বিচার বিভাগের দায়িত্ব অর্পণ করে এবং রাজস্ব আদায় এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করলেন দায়িত্বহীন ক্ষমতা। ওকে, তাহলে পরীক্ষায় আসতে পারে যে দ্বৈত শাসন বলতে কি বোঝো? এই যে আমরা এই অংশটি তখন লিখে দিব। দ্বৈত শাসন হচ্ছে একটি অদ্ভুত শাসন ব্যবস্থা। দ্বৈত শাসন প্রবর্তন করেন ক্লাইভ। এই শাসন ব্যবস্থায় ক্লাইভ বাংলা নবাবদের উপর শাসন আর বিচারের ক্ষমতা দেয়, বিচারের দায়িত্ব দেয় এবং রাজস্ব আদায় এবং প্রতিরক্ষার দায়িত্ব ন্যস্ত করেন কোম্পানির উপর। এর ফলে নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা। অনেকটা অদ্ভুত। দ্বৈত শাসন ছিল এদেশের মানুষের জন্য চরম অভিশাপ। রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে এবং আদায়ের জন্য চেষ্টা করে। এভাবে কর্মচারীদের অর্থের লালসা দিন দিন বাড়তে থাকে। অতিরিক্ত করের চাপে যখন জনগণ এবং কৃষকের নাভিশ্বাস ওঠার অবস্থা, সে সময় দেশে পরপর 3 বছর অনাবৃষ্টির ফলে খরায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। 1770 সালে বাংলা 1176 বাংলায় নেমে আসে এক দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে হচ্ছে খাবারের অভাব, তোমার শস্য উৎপাদন না হওয়া, বিশাল জনগোষ্ঠী যখন খাবারের অভাবে পড়ে তখন তাকে বলে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ লোক অনাহারে না খেয়ে মারা যায়। তার কারণ এখানে মারা গিয়েছে প্রায় 1/3 মানুষ, 3 ভাগের 1 ভাগ মানুষ এই দুর্ভিক্ষে না খেতে পেরে মারা গিয়েছে। স্যার কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, এমনি শোনা যাচ্ছে আমাকে? ইয়েস স্যার। Yes, sir. ওকে, তোমরা তো আজকে অনেক জয়েন করেছো, 14 পার্টিসিপেন্টস টুডে, 14 জন হয়েছি আমি সহ আজকে। ওকে, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা ঠিক সময়ে ক্লাসে জয়েন করব, কেমন? ওকে, তাহলে আমরা আবার স্ক্রিন শেয়ারিং এ যাব, কারণ একটু আগে ইন্টারনেট ডিসকানেক্ট প্রবলেমের জন্য ডিসকানেক্টেড হয়েছে, সেজন্য স্ক্রিন শেয়ারিংটা চলে গিয়েছে। আবার যাচ্ছি বলে। এখন দেখো তো আসছে কিনা। স্যার আসছে। আসছে?
ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, যখনই স্লাইড চলে যাবে তখন আমাকে একটু বলে দিন, কেমন? ঠিক আছে। ওকে স্যার। স্যার। ওকে, তাহলে এই দুর্ভিক্ষে তোমার বাংলার 3 ভাগের 1 ভাগ মানুষ মারা গিয়েছে। ইতিহাসে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। তাহলে পরীক্ষায় আসতে পারে 76-এর মন্বন্তর বলতে কি বুঝো? আমরা এই অংশটি দাগিয়ে পড়ে ফেলব। ওকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে এদেশে একাধিক গভর্নর ছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি। কেমন? নামগুলো খুব অদ্ভুত, কারণ ইংরেজদের নাম, ইংরেজ মানুষদের নামগুলো একটু অদ্ভুত। ভারতবর্ষে ইংরেজ শাসনকে অস্থায়ী রূপ দেওয়ার জন্য তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করে, যাতে ভারতে ইংরেজি শাসন প্রতিষ্ঠা করতে পারে। সেজন্য তারা অনেক উন্নয়নও ভারতবর্ষে করে, যেমন রেল, ডাক এবং দাস। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন। বুঝি নাই? Sorry. শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন করছে না স্যার কলকাতায় মাদ্রাসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ওই হিন্দুদের জন্য সংস্কৃত ক্লাস। হ্যাঁ, ঠিক আছে। ইংরেজ শাসকদের গৃহীত প্রধান প্রধান কাজ হচ্ছে, তারা যেসব কাজ করেছে, 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে গৃহীত ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করে। ভূমি রাজস্ব ব্যবস্থা মানে তোমার জমির যে ট্যাক্স, বিভিন্ন জমি থেকে জমির যে একটা ট্যাক্স, ওই ট্যাক্সের দায়িত্ব দেয় কাকে? ব্রিটিশ গভর্নর জেনারেলকে। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে ব্রিটিশদের অনুগত জমিদার শ্রেণী তৈরি করে। ওনারা কি করেছেন? 1793 সালে চিরস্থায়ী ভাবে পার্মানেন্টলি যে কোনো জমিকে কি করে দেন? বন্দোবস্ত করে দেন, মানে আজীবন জমিটা তার হয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা। এটাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত। বন্দোবস্ত মানে জমি যে কোনো মানুষের নামে জমি লিখে দেওয়া, একেবারে দিয়ে দেওয়া, স্থায়ী ভাবে আর নিবে না, এরকম অবস্থা। তাহলে ইংরেজরা যখন এই অবস্থা এইভাবে তোমার চিরস্থায়ী বন্দোবস্ত করেন, তখন জমিদাররা যাদের জমি ছিল তারা কি করে? ইংরেজদের প্রতি অনুগত হয়ে পড়ে, ইংরেজদেরকে পছন্দ করতে শুরু করে। রাষ্ট্র ও প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা। আচ্ছা, প্রশাসনে বিভিন্ন শাসন কাজে এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারের বিভাগে কি করে? ইংরেজদের কর্তৃত্ব, পাওয়ার, ইংরেজদের পাওয়ার প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করা হয়। মুর্শিদাবাদ থেকে কলকাতার প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থানান্তর করে এটিকে গুরুত্বপূর্ণ নগরীতে রূপান্তর করে। আচ্ছা, আগে মুর্শিদাবাদে বিভিন্ন সরকারি দপ্তর ছিল, শিক্ষা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল, সেগুলো মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসা হয়। ওকে, কলকাতাকে একটি গুরুত্বপূর্ণ নগরী বা একটা গুরুত্বপূর্ণ শহরে রূপান্তর করে। এরপরে আনুষ্ঠানিকভাবে কলকাতাকে বাংলার রাজধানী করা হয়। তবে এই সময় ইংরেজ গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিং এবং লর্ড হার্ডিঞ্জ এদেশে শিক্ষা বিস্তার সহ আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার সুযোগ করে দেন। এছাড়া সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ রোধ এবং বিধবা বিবাহ প্রবর্তন সহ সামাজিক কুপ্রথা নিবারণে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বাঙালিদের উদ্যোগকে তারা সহযোগিতা করেন। ওকে, তাহলে এখানে একটু বলি যে সতীদাহ প্রথা নামে একটা ব্যবস্থা ছিল বাংলায়। এই ব্যবস্থায় তোমার হিন্দু পরিবারে, হিন্দু ধর্মে যদি কোনো মেয়ের, কোনো নারীর স্বামী মারা যেত বা হাজবেন্ড মারা যেত, তখন ওই হাজবেন্ডকে যে তোমার
হিন্দু ধর্ম মতে তো পুড়িয়ে ফেলা হয়। হাজবেন্ডের সাথে যে জীবিত ওয়াইফ বা জীবিত বউ ওনাকেও পুড়িয়ে ফেলতো, এটাকে বলা হতো সতীদাহ প্রথা। এটা ওই সময়ে প্রচলন ছিল। ওই সময় আরো একটি তোমার কুপ্রথা ছিল, সেটি হচ্ছে বাল্য বিবাহ। মেয়েদেরকে অনেক অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, 9 বছর 8 বছর এভাবে বিয়ে দেওয়া হতো। 10-11 বছর হলে মনে করা হতো এটা বৃদ্ধ মেয়ে, সহজে কেউ বিয়ে করতো না। কেমন 10-11 বছরের আগেই বিয়ে দেওয়া হতো। এইসব কুপ্রথা নিবারণে অর্থাৎ দূর করার জন্য ইংরেজরা সহযোগিতা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়। ওকে, আমরা পরের অংশে যাচ্ছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন। ভারত শাসন আইন জারির ফলে, ভারত শাসন আইন নামে একটা আইন জারি হয়। এই আইনের কারণে ইস্ট ইন্ডিয়া শাসনের অবসান হয়। তাহলে ভারত শাসন আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করত তার অবসান হয়। ভারতের রাষ্ট্র ক্ষমতা ব্রিটিশ রাজার হাতে চলে যায়। ওকে, ব্রিটিশ রাজা ভারতের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে। এর ফলে ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, যিনি 15 সদস্য বিশিষ্ট পরামর্শক সভা বা কাউন্সিলের মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করেন। এই আইন অনুসারে গভর্নর জেনারেলকে ব্রিটিশ রাজ বা লর্ড ক্যানিং ভাইসরয় নিযুক্ত করেন। মরে গেছে। বাংলার নবজাগরণ ও পাকিস্তান রাষ্ট্র। ওকে, 1821 সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন বাংলার মানুষের মনকে যুক্ত করা ও জাগিয়ে তোলার ক্ষেত্রে আরেকটি পথ খুলে দেয়। 1821 সালে শ্রীরামপুরে যন্ত্র স্থাপন করা হয়। এই মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে বাংলার মানুষের মনকে জাগিয়ে দেওয়া হয় এবং প্রফুল্ল করা হয়। এর ফলে বই পুস্তক ছেপে জ্ঞান চর্চাকে শিক্ষিত সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং স্থায়িত্ব দেওয়ার পথ সুগম করা হয়। এ সময় সংবেদনশীল মানুষের নজর যায় সমাজের দিকে। সমাজের অনাচার নিয়ে যেমন তারা আত্মসমালোচনা করেছেন, তেমনি শাসকদের অবিচারের বিরুদ্ধেও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশ করে জনমত সৃষ্টিতে এগিয়ে আসে অনেকে। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারে হাত দেন। ডিরোজিও বিদ্যাসাগর প্রমুখ অবাধে জ্ঞান চর্চার ধারা তৈরি করেন। আবার বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন এবং রবীন্দ্রনাথের হাতে বাংলা ভাষা এবং সাহিত্যের বিকাশ ঘটে। বাংলা সাহিত্যে মীর মশাররফ হোসেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলামের অবদান অনেক।
তাহলে এই যে বাংলায় বিভিন্ন শিক্ষার নবজাগরণ হয়, বাঙালির এই নবজাগরণ কলকাতা মহানগরীতেও ঘটে, যার কারণে একটি পরোক্ষ প্রভাব সারা বাংলাতে পড়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রূপিত হয়েছিল 1905 সালের বঙ্গভঙ্গ পরিকল্পনার পেছনে। যদিও ইংরেজ শাসকদের বক্তব্য ছিল দেশের কল্যাণ, এ সময় বাংলার সীমানা ছিল অনেক বড়। পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা ইত্যাদি নিয়েছিল বৃহত্তর বাংলা। তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজি শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হয়নি, অনেকটা কঠিন ছিল। এই কারণে পূর্ব বাংলা, বিহার এবং উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি। ইংরেজ ভাইসরয় লর্ড কার্জন 1903 সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগে ভাগ করা হবে, ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে। এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ। একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করবেন। সরকারি এই সিদ্ধান্তে যুক্তি থাকলেও কলকাতার শিক্ষিত বাঙালিদের অনেকেই সন্দেহ প্রকাশ করেন। তারা মনে করেছেন বাংলাকে ভাগ করার মধ্য দিয়ে ইংরেজ শাসকরা হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে ভাঙন ধরাতে যাচ্ছেন। কারণ পূর্ব বাংলার বেশিরভাগ মানুষ মুসলমান, তাই মুসলমান নেতারা ভেবেছেন নতুন প্রদেশ হলে পূর্ব বাংলার উন্নতি হবে, কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছেন। অর্থাৎ ইংরেজরা যখন বাংলাকে ভাগ করতে চেয়েছেন তখন কি করে হিন্দুরা এর বিপক্ষে চলে গিয়েছে, আর মুসলমানরা পক্ষে ছিল। মুসলমানরা মনে করেছে যদি পূর্ব বাংলা আলাদা প্রদেশ হয় তাহলে কি হবে, পূর্ব বাংলার অর্থাৎ নতুন প্রদেশের উন্নতি হবে। কিন্তু শিক্ষিত হিন্দু নেতারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেন, অর্থাৎ বাংলাকে যে ভাগ করতে চেয়েছেন ইংরেজরা তার বিরোধিতা করেন। এই কারণে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ভারতীয় জাতীয় কংগ্রেসের বড় নেতাদের অধিকাংশ ছিলেন হিন্দু সম্প্রদায়। তারা মুসলমান নেতাদের সাথে পরামর্শ না করে বঙ্গভঙ্গের বিরোধিতা করেন। ফলে মুসলমান নেতাদের মধ্যে নতুন ভাবনার সৃষ্টি হয়। তারা বুঝতে পারে মুসলমানদের দাবি আদায়ের জন্য তাদের নিজেদের একটি রাজনৈতিক সংগঠন প্রয়োজন। এই লক্ষ্যে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ নামে মুসলমানদের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়। তাহলে আমরা এই অংশটা জানতে পারলাম যে মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়েছিল, 1906 সালে। ইংরেজদের অভিসন্ধি অনেকটা সফল হয়। 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার পর থেকেই দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব স্পষ্ট হয়। যখনই বঙ্গভঙ্গ হয় অর্থাৎ বাংলাকে ভাগ করা হয় 1905 সালে, তখন হিন্দু আর মুসলমানদের মধ্যে অনেক দ্বন্দ্ব শুরু হয়। ওকে, বঙ্গভঙ্গ কার্যকর করা থেকে শাসকদের বিরত করার জন্য বাঙালি হিন্দু নেতারা একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। পাশাপাশি বিভিন্ন আন্দোলন শুরু হয়। এগুলো হচ্ছে স্বদেশী আন্দোলন, বয়কট আন্দোলন, স্বরাজ্য এবং স্বরাষ্ট্র আন্দোলন। এসব আন্দোলনের মধ্য দিয়ে দেশের অধিকাংশ মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন একটু ফিডব্যাক নিব। তোমাদের যাদের মনে আছে অথবা যাদের সামনে বই আছে, বই দেখেও অ্যান্সার দেওয়া যাবে, নো প্রবলেম। স্যার আমার থেকে নাই। স্যার আমার কাছেও নাই। আচ্ছা, না থাকলে মনে থাকলে বলবে, নো প্রবলেম। যদি মনে থাকে তাহলে বলবে, মনে না থাকলে নো প্রবলেম। আমার কাছেও নাই। আচ্ছা, যাদের কাছে আছে ওরা বলবে।
আচ্ছা, কে বলতে পারবে কখন পলাশী যুদ্ধ হয়েছে? পলাশী যুদ্ধ কখন হয়েছে? 1757 মনে হয়। 1757 ওকে, ভেরি গুড। এই তো তোমাদের মনে আছে, তোমাদের মনে না থাকলেও তো তোমাদের মনে থাকে। ইয়েস স্যার 1757 সালের কয় তারিখে বলতে পারবা? 1757 সালে 1757 সালের কয় তারিখ আর মনে আছে? যাদের বই আছে বলতে পারবা? 1757 সালের 23 জুন, কেমন? 23 জুন। স্যার Okay. আচ্ছা, এরপরে কে বলতে পারবা কত সালে ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? তার অপশন দেওয়া যায়? অপশন লাগবে? অপশন তো পরীক্ষা দিব, এখন অপশন ছাড়া বলতে হবে। প্রশ্নটা আবার বলে স্যার। 1765। এই উত্তর বলি। ঠিক আছে। কখন ক্লাইভ দিল্লির সম্রাটের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে 1765 সালে ওকে 1765 সালে পরে কে বলেছে? স্যার রায়হান? আমি ওয়াসি ওয়াসি বলেছেন? ওকে, আচ্ছা। আমি একটু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম বাংলাতে একটা দুর্ভিক্ষ হয়েছিল, ওই দুর্ভিক্ষ কত সালে হয়েছে? স্যার 1770 বাংলা 1176 ওকে, 1770 1176 কে বলেছে? সানি? স্যার আমি ওয়াসি ওয়াসি বলেছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। বাংলা 1176, স্যার 1176 স্যার ওকে 1176। কত মানুষ আছে? ওরে ভাই কে আরে মারতেছে? কে রে এই দুর্ভিক্ষে কত মানুষ মারা গিয়েছে কে বলতে পারবা? স্যার এক স্যার আমি পারবো 1/3 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, কেমন? ইয়েস স্যার 3 ভাগ, টোটালকে 3 ভাগ করলে ওখান থেকে 1 ভাগ। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে 1770 সালে বা বাংলা 1176 সালে একটা দুর্ভিক্ষ হয়, এই দুর্ভিক্ষ ইতিহাসে কি নামে পরিচিত? 73 তিয়াত্তরের দুর্ভিক্ষ। 73 দুর্ভিক্ষ ওকে, মন্বন্তর এরপর এখন কে বলতে পারবা কত সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়? মানে বই ছাপানোর মেশিন, মুদ্রণ যন্ত্র। কত সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়? এই টিপ দিলে কি হচ্ছে? ডন স্পিকিং। কে বলবে? বুঝিনি স্যার, আবার প্রশ্নটা। কত সালে শ্রীরামপুরে মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়? মুদ্রণ যন্ত্র হচ্ছে প্রিন্টিং মেশিন, যা আন্দরকিল্লা অনেক আছে। বই ছাপানোর মেশিন, পেপার ছাপানোর মেশিন। কে বলবা? সিফাত, শাইলা, সাইমা, মিনহাজ, একটু তোমাদের থেকে কেউ বলো। আচ্ছা, ওকে, কারো মনে নেই। 1821 সালে, কেমন? 1821 সালে
21 এটা হচ্ছে 9 নাম্বার পেজে, 9 নাম্বার পেজে আছে। ওকে, আমরা এখন একটু বাড়ির কাজ লিখে নিব, কেমন? এই যে তোমাদের সামনে একটা স্লাইড আসছে, তোমরা লিখে নাও, অথবা তোমাদের অ্যাপসে থাকে, তোমাদের অ্যাপসে বাড়ির কাজ দেওয়া হবে, এখানেও আছে, এখান থেকেও পারলে দেখে নাও। সম্পূর্ণ অংশটুকু আমি যতটুকু পড়েছি রিভিশন দিব, আর ওখান থেকে যেগুলো খুবই দরকারি, ইনফরমেটিভ, তথ্যমূলক লাইন আন্ডারলাইন করে 20টি এমসিকিউ লিখবো। আমাদের সামনে যে পরীক্ষা হবে কুইজ টেস্ট, ওখানে এমসিকিউ কাজে আসবে। ওকে, হ্যাঁ স্যার আমরা এই অংশটি লিখে নিব। ঠিক আছে, তোমরা কি অ্যাপস থেকে বাড়ির কাজ দেখে নিতে জানো? ইয়েস স্যার। দেখে জানো? হ্যাঁ স্যার সবাই জানো? ঠিক আছে, স্যার আমিও জানি ওকে। সবাই জানে স্যার। বাড়ির কাজ করে অ্যাপসে দিবা, ছবি তুললে অথবা হোয়াটসঅ্যাপে দিবা। ওকে স্যার। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, দেখা হবে আগামীকালকে। আগামীকালকে তোমাদের ক্লাস আছে না? আগামীকালকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে। ওকে স্যার। আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম ওকে, সম্পূর্ণ কিছু বলবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম।